এই যে কথাবার্তাগুলো হচ্ছে যে সেনাবাহিনীর মাথায় ঘিলু নাই, সেনাপ্রধান অফিসিয়াল অ্যাড্রেসে তিনি বলছেন যে ওরা বয়স কম, ওদের ওদের বয়স হলে ওরা নিজেরাই বুঝতে পারবে এবং লজ্জিত হবে। আহ, সেনাবাহিনী কি একটু গান্ধীবাদী একটা জায়গায় গিয়ে আছে, মানে সেই নীতিতে চলছে যে এক গালে চড় মারলে অপেক্ষা করবে আর এক গালে চড় মারার জন্য? এখানে এখানে গিলুর প্রশ্নটা যখন আসে, ওনাকে আমি একেবারে সবিনয় একটা প্রশ্ন করি, তাহলে গিলুহীন জেনারেল জিয়ার নেতৃত্বে শাহ আজিজের এমন গিলু ছিল, বা সবুর খানের গিলু ছিল, মির্জা হাফিজের এত গিলু ছিল, শাহ মুয়াজ্জেমের এত গিলু ছিল, এখন যারা দেশের নেতৃত্বে যারা ছিল, রাজনীতিবিদ যারা ছিলেন, তারা তো তাহলে ওনার মন্ত্রিসভায় এসে ওনার কর্তৃত্বের অধীনে যারা দায়িত্ববান আছেন, তারা খতিয়ে দেখবেন এইসব লোকের পেছনে কাদের ইন্ধন আছে, কে উস্কানি দিচ্ছে, কে তাকে বলছে তুমি এসব বলতে থাকো, আমি তোমাকে প্রোটেকশন। এই জন্য কে দেওয়ার জন্য, কে ব্যক্তিটা এমন ক্ষমতাশালী যে অগাস্ট 24 দুপুর, অর্থাৎ দুপুর গড়িয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বহু হাজার স্লোগান বাংলাদেশের মাটিতে হয়েছে, কিন্তু তা এই একটা স্লোগানও কিন্তু সেখানে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয় নাই। যে মুহূর্তে 3 তারিখে যখন ওই দরবার থেকে যখন সেনাপ্রধান বললেন যে আমি সেনাবাহিনী এবং পুলিশকে গুলি না করার জন্য নির্দেশ দিয়েছি, তারপর মুহূর্ত থেকে স্লোগান পাল্টে গেল বাংলাদেশে। প্রশ্ন হবে লাগামহীন। জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। সেনাবাহিনীতে কু ছড়ানো হচ্ছে সেনাপ্রধানকে, এমন গুজব কদিন পর পরই আসছে আলোচনায়। সেই সাথে সেনাবাহিনী বা সেনাপ্রধান সম্পর্কে ছড়ানো হচ্ছে নানা নেতিবাচক মন্তব্য। কেউ বলছেন ঘিলুবিহীন, কেউ বলছেন বেইমান মির্জাফর। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেনাবাহিনী, সেনাপ্রধান এবং সেনা কর্মকর্তাদের অশ্লীল গালিগালাজ করা হচ্ছে, কিন্তু প্রতিক্রিয়ায় সেনাপ্রধান বলছেন ওরা বড় হলে নিজেদের ভুল বুঝে লজ্জিত হবে, বা কিছুই আনরেজিস্টার্ড থাকছে না, যথা সময় হবে অ্যাকশন। কবে আসবে সেই যথা সময়? বীরত্ব, সাহসিকতার প্রতীক সেনাবাহিনী। আপনার কাছ থেকে বেশ কয়েকটি বিষয় শুনবো সেনাবাহিনীকে নিয়ে, বিশেষ করে আপনার সাথে আজকের আলোচনা হবে সেনাবাহিনী কেন্দ্রিক। সেনাবাহিনীকে নিয়ে এখন নানান গুজব, গুঞ্জন, নানান কথাবার্তা চলছে। একদম শুরু করি যে সেনাপ্রধান চীনে গেলেন, সরকারি সফরে চীনে গেছেন বলে আমরা জানছি। কিন্তু ওই যে বললাম যে নানান গুঞ্জন, গুজব যেহেতু চলছে এখন, এটি কি একদম ছোট্ট করে যদি একটু এই প্রথমে এটি দিয়ে শুরু করি, এটা কি সরকারি সফর, শুধুই সরকারি, মানে তার কাজের পরিধিটা ওখানে কি, নাকি আসলে কোনো রাজনীতিক, কোনো কূটনীতিক বিষয় এখানেও আছে? ধন্যবাদ। আসলে আপনি যদিও সরাসরি আমাকে প্রশ্নে নিয়ে গেছেন, কিন্তু আমি অনেকটা এক ধরনের দায়বদ্ধতা নিয়ে আমার সমস্ত কমিউনিটির পক্ষ, যদিও সেনাবাহিনীতে কোনো গ্রুপের নাই, এক গ্রুপ এক দলের হয়ে কথা বলা যায় না, বিকজ ইটস নট এন পলিটিক্যাল এন্টিটি। বাট অতি সম্প্রতি যে কথাটা বললেন, সেনাবাহিনীকে নানা গুজব, গুঞ্জন, ইভেন কি তুচ্ছ তাচ্ছিল্যের ভাষাও ব্যবহার করা হয়েছে, অপমানজনক শব্দও ব্যবহার করা হয়েছে। তো আমি আমার এই আপনার সাথে আলোচনার গভীরে পৌঁছার বা আলোচনা আমরা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমি আজকে স্মরণ করছি, যেমন এই চট্টগ্রামে তখন 8 বেঙ্গল, আপনার ব্রাহ্মণবাড়িয়াতে 4 বেঙ্গল, তারপরে আপনার জয়দেবপুরে 2nd বেঙ্গল, যশোরে 1st বেঙ্গল, তারা দে অল ওয়ার রিভোল্টেড। এবং সবাই জানতো তাদের যদি সেই রিভোল্ট করাটা যদি ব্যর্থ হয়ে যেত, তাহলে তাদের অনিবার্যভাবে সেনা আইন যেটা আছে সেটাতে কোর্ট মার্শালেবল অফেন্স ছিল এটা, এবং তারা প্রত্যেকের এই ফাঁসির আদেশ। দেশের জন্য, দেশের মুক্তির জন্য তারা সেদিন অকুতোভয় সব জেনে শুনেই নিজের জীবনকে বাজি রেখেছে। এখন একইভাবে আরো পরবর্তীতে অনেক জিনিস আসবে, যেমন গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম 3টা দেশের সবচেয়ে বড় বড় পদকগুলো নিয়ে আসছেন, এবং এক ব্যক্তি বাঙালির গৌরবের ইতিহাসকে অনেক উপরে নিয়ে গেছেন। 4টি এ পর্যন্ত কারোবার দ্বারা সম্ভব হয় না, কোনো ফাইটার পাইলটের পক্ষে সম্ভব হয় না। উনি 4টি ইসরায়েলি ফাইটার প্লেনকে উনি ভূপাতিত করেছিলেন। এখন যদি সেরকম একটা বাহিনীকে বা সামরিক বাহিনীকে যদি তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, সেটার জন্য যাদের মনোবেদনা আছে আমি তাদের প্রত্যেকের কাছে সনির্বন্ধ অনুরোধ করব
যেটা আমাদের দুর্ভাগ্য জাতি হিসেবে। আমি এই তুচ্ছ-তাচ্ছিল্য নিয়ে বিশেষ করে একটু কথা বলতে চাই এবং বেশ কিছু সুনির্দিষ্ট প্রশ্নও করতে চাই আপনার কাছে। এবং এর আগে আমি সেনা প্রধানের আপনি যে প্রশ্নটা করেছিলেন ওটা কিন্তু রয়ে যাচ্ছে, আমি ওটাই এখন বলে দিচ্ছি, তারপর আমরা যাচ্ছি। আপনি সেনা প্রধান, এটা হচ্ছে যে কোনো সেনাবাহিনী প্রধান, যেমন আপনি দেখবেন পাকিস্তানের সেনা প্রধান যখন ইরান ইরাক যুদ্ধের একবার প্রাবল্য যখন চলছে, তখনও কিন্তু হোয়াইট হাউসে গিয়ে সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একজন সেনা প্রধান হিসেবে, রাষ্ট্রপ্রধানও না, সরকার প্রধানও না, উনি ওখানে দুপুরে লাঞ্চ করেছেন, সেরেছেন, আলোচনা করেছেন, অনেক কথাবার্তা হচ্ছে। আবার একইভাবে এটা এক একটা দেশের সেনা প্রধান অন্য দেশে পারস্পরিক এটা সম্পর্ক উন্নয়নের জন্য সেটা দুটা থাকে, একটা হচ্ছে একটা মেসেজ ক্যারি করে নেন, আরেকটা হচ্ছে সেনাবাহিনীর যদি কোনো প্রয়োজন সেখানে থাকে, ধরেন কোনো আর্মামেন্ট যদি প্রয়োজন হয় বা দ্বিপাক্ষিক যেটি স্ট্র্যাটেজিক লেভেলে যেসব আলোচনা হয়, এটা সেনা প্রধানরাই সচরাচর, নিচের লেভেলে কেউ যান না, কারণ ওখানে অনেক কিছু সিদ্ধান্তের প্রশ্ন আসে। তারপর সেগুলি বিশেষ করে সামরিক বাহিনী বা বাহিনীর বিষয়, সেখানে যদি স্ট্র্যাটেজিক লেভেলের যেসব সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তগুলি পারস্পরিক আলোচনার জন্য এক পক্ষ, আপনি যেমন সেনাপ্রধান রাশিয়াতেও গিয়েছিলেন, মধ্যখানে কুয়েত বা আরো অন্যান্য দেশেও গিয়েছেন, সফর করেছেন। তো এখানে চীন সফরটাও, চীনের সাথে আমাদের একটা সুদীর্ঘ সময় থেকে সামরিক আদান প্রদান আছে। আমাদের যে আর্মামেন্ট গুলো আছে তার মধ্যে ম্যাক্সিমাম লায়ন পোর্শনস আর ফ্রম চায়না, এবং বর্তমান ভূ রাজনীতির প্রেক্ষাপটে চীনের সাথে আমাদের যে পারস্পরিক যে সম্পর্ক সেটা উন্নত, যে একটা পর্যায় থেকে আরো উন্নততর পর্যায়ে নিতে হলে সেখানে সেনা প্রধানের মতো উচ্চ পর্যায়ে সফর, এটা খুবই স্বাভাবিক। এটা নিয়ে কেউ যদি গুজব ছড়ান, মানে আপনি বলছেন যেটি আসলে একটা নিয়মিত তার কর্মকাণ্ড, এর মধ্যে আসলে বিশেষ কোনো উদ্দেশ্য বা কিছু নাই, স্পষ্ট। এবারে আসি, আপনি যে মানে প্রসঙ্গটি দিয়ে মাঝখানে বলতে শুরু করছিলেন যে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, আসলে এই তো আমরা দেখছি যে এমনটাও এখন মানে কেউ বলছেন, বিশেষ করে আমি এনসিপি নেতাদের কথা বলছি, ডিজিএফআই এর হেডকোয়ার্টার গুড়িয়ে দেওয়া হবে, সেনাবাহিনীর মাথায় ঘিলু নাই, এই কথাটা খুব আলোচিত হচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে এটি আলোচনা হচ্ছে যে সেনাবাহিনীর মাথায় ঘিলু নাই। এছাড়াও আরো তো অনেক কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীকে কথা নিয়ে কথাবার্তা হচ্ছে, এমনকি রাস্তায়ও সেনাপ্রধানকে নিয়ে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ বা সেখানে মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে, সেই বিষয়গুলো আমরা দেখেছি। কিন্তু এই যে কথাবার্তাগুলো হচ্ছে যে সেনাবাহিনীর মাথায় ঘিলু নাই, সেনাপ্রধান অফিসিয়াল অ্যাড্রেসে তিনি বলছেন যে ওরা বয়স কম, ওদের বয়স হলে ওরা নিজেরাই বুঝতে পারবে এবং লজ্জিত হবে। সেনাবাহিনীকে একটু গান্ধীবাদী একটা জায়গায় গিয়ে আছে, মানে সেই নীতিতে চলছে যে এক গালে চড় মারলে অপেক্ষা করবে আর এক গালে চড় মারার জন্য, এরকম একটা অবস্থা, গান্ধীবাদী অবস্থায় কি আছে সেনাবাহিনী? এটা আসলে যিশুর যেটা ক্রিশ্চিয়ানিটির মধ্যে, যিশু এক গালে চড় দিলে আরেকটা গাল পেতে দিতে বলেছেন। গান্ধীও অনেক কিছু বলেছেন, এক চোখ নিয়ে ফেললে, এক চোখের প্রতিশোধ নিতে আরেক চোখ নিয়ে ফেললে তাহলে এক সময় দেখা যাবে পৃথিবীটা অন্ধেই ভরে গেছে, ভরাট হয়ে গেছে, পৃথিবীতে অন্ধ ছাড়া কারো স্থান থাকবে। এক চোখের প্রতিশোধ নিতে আরেক চোখ যদি উৎপাদন করা হয়, আমি তোমার চোখ নিলাম, সে আমার চোখ নিল, এই করতে করতে বিশ্বব্যাপী অন্ধত্বের রাজত্ব কায়েম হবে। আমার মনে হয় এখন আমরা সেরকম চোখ না নিয়েও আমরা এমন একটা অবস্থানে এখন পৌঁছে গেছি, এটা অন্ধত্বের রাজত্ব চলছে। কেন আমি বলছি কথাটা, কারণ হচ্ছে বিশ্বব্যাপী আপনি সেনাবাহিনীকে সবসময় একটা সম্মানের আসনে রাখেন, এটা সারা বিশ্বব্যাপী স্বীকৃত। এটা তার কারণ হচ্ছে যুগে যুগে যেটা হয়ে আসছে। যদিও আমার কাছে, আমি ব্যক্তি জীবনে আমি মনে করি যে পৃথিবীতে কোনো প্রাণী অন্যকে হত্যা করার জন্য তারা প্রশিক্ষণ গ্রহণ করে না, একমাত্র মানুষই প্রশিক্ষণ গ্রহণ করে অন্য মানুষকে মারা। সেটা একটা বিচিত্র ব্যাপার, এটা অন্য জিনিস, সেটা হয়ে আসছে, আমরা তার বাইরে নাই যেটা। তবে এই যে কথাগুলি বলা হচ্ছে, আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যারা এই কথাগুলি বলছেন তারা সম্মিলিতভাবে একেবারে, যদি সবাইকে একসাথে আমি একটা চ্যালেঞ্জ দিলাম, মেজর রফিকুল ইসলাম বীরুত্তমের টেল অফ মিলিয়নস এরকম একটা বই লেখার জন্য, বা একবারে বাংলায়ও যদি আমি বলি, এই যে মেজর হাফিজ গৌরবের ৭১, রক্তাক্ত ৭৫, যে বই, সেরকম যদি একটা বই যদি পয়দা করতে পারেন, লিখতে পারেন ২ কলম,
তো আমি একদম প্রস্তুত আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে, কারণ লক্ষ শ্রোতা আপনার এই অনুষ্ঠানটা দেখছেন। আমি তাদের মাধ্যমে বলছি, যারা এসব কথা বলেন তারা যদি মনে করেন যে তাহলে এই সেনাবাহিনীতে আমরা আহ, একটা যেটা করে স্টাডি করেছিলাম, সেটা আমি যখন মিলিটারি একাডেমিতে ছিলাম, আমি সেটা আজকে এখানে আপনাকে বলি। সেটা হচ্ছে যখন বিশ্বব্যাপী আমাদের শান্তিরক্ষী বাহিনীরা আছে, এবং সেখানে আমাদের একটা পর্যবেক্ষণ ছিল যে পৃথিবীর যে কোনো অফিসার, সামরিক বাহিনীর কর্মকর্তা অফিসার থেকে আমাদের অফিসাররা সেখানে সব দিক থেকে আমরা উই প্রুভ দ্যাট উই আর বেটার দেন এনি আদার কান্ট্রিজ। একদম আমি পাকিস্তান, ভারত থেকে শুরু করে ইভেন আমেরিকান, কানাডিয়ান অফিসাররাও ছিল আমাদের সাথে, বা 91টা দেশের অফিসার ছিল আমি যেখানে কাজ করছি সেখানে। তা আমরা যেটা আমাদের স্টাডি রিপোর্টে যেটা বেরিয়ে আসলো, পাকিস্তান ভারত থেকে কেন আমরা উই আর হেড, এখানে হচ্ছে কি আমাদের এটা আমাদের অর্থনৈতিক সামাজিক একটা প্রেক্ষাপট আমাদেরকে ধাবিত করেছে, আমাদের যারা তরুণ, যারা মেধাবী ছাত্র তাদেরকে। কারণ আমাদের দেশে কর্মসংস্থানের একদিকে যেমন খুব কষ্টকর একটা বিষয়, আরেকদিকে আমাদের মা বাবারা চান সমাজে একটা প্রতিপত্তি দ্রুততর পর্যায়ে নিয়ে প্রতিষ্ঠা করা, তার ছেলেকে সে উদ্বুদ্ধ করে, ছেলেটাও দেখে। কারণ আমাদের দেশে বারবার সামরিক বাহিনী ক্ষমতায় আসছে, এবং সেখানে দুর্দণ্ড যেটা প্রতাপ বলে সামরিক কর্মকর্তাদের, সেটা তারা পর্যবেক্ষণ করেছে। সেটা করার ফলে আমাদের একদম টপ 20-তে অন্তত 15%, টপ 20-র মধ্যে 15 জনেই হয়তো সামরিক বাহিনীতে, নৌবাহিনীতে, বিমান বাহিনীতে চলে আসছে, তারা যোগদান করে। এবং সেটারই ফলশ্রুতি হলো এই মেধাবী, আমি নিজেই ব্যক্তিগতভাবে ফিল করতাম যে এই মেধাবী ছেলেগুলো সেনাবাহিনীতে হচ্ছে একটা আমাদের গণ্ডিবদ্ধ জীবন। সেখানে আপনি যেটা আমরা বলি ক্রিয়েটিভিটি থেকেও বেশি সেখানে কমান্ড বায়াসড আমাদের এখানে চলে, সেনাবাহিনীতে চলে আমাদের বলতাম। তো সুতরাং ক্রিয়েটিভিটি যারা এই টপ 10-এর বা টপ 20-র এই যে তরুণ শ্রেণী যখন সেনাবাহিনীতে চলে আসে, সেখানে তার খুব একটা বেশি ক্রিয়েটিভিটির স্কোপটা থাকে না। সে একজন ডাক্তার হলে, একটা সায়েন্টিস্ট হলে, এরকম যদি কেউ কিছু যায়, গবেষণা যদি যায় ফিজিক্স নিয়ে, কেমিস্ট্রি নিয়ে, তাহলে দেখা যেত জাতি অনেক বেশি উপকৃত হওয়ার সম্ভাবনা ছিল। সেই ক্ষেত্রে সেসব বিবেচনায় না এনে এখন হঠাৎ করে আমি কি হনুরো টাইপের কেউ যদি এখন এসে এসব কথাবার্তা বলে, এটার মধ্যে দুটা জিনিস আছে। একটা হচ্ছে তার তাহলে মধ্যে কিন্তু একটা আমি হয়তো যদিও এটা ইস্যু না, তারপরে এটা একটু জিজ্ঞাসা করি মেজর ইমদাদুল ইসলাম যে মানে ক্রিয়েটিভিটি হয়তো অন্য জায়গায়, তাহলে ক্রিয়েটিভিটি কি সেনাবাহিনীতে গিয়ে কিছুটা ক্ষুণ্ণ হয়, নষ্ট হয়? আপনি ডেফিনেটলি, আপনি এখানে কেন আমি বলি, এখানে আপনি রিসার্চ করার থেকেও আপনার সেট এখানে কি ডেপ্লয় হবে, কি ট্রেনিং হবে, আপনি মোটরটা কিভাবে, এটা সবগুলো ওখানে প্রেসি আছে। আপনি কিভাবে আপনার আর্টিলারি গানটা কিভাবে লে করবে, আপনি এমজিটা কিভাবে, এগুলি সব আগে থেকে পরীক্ষিত। ওই পরীক্ষাটাই তার এখানে, সে নতুন করে কিন্তু কোনো মেশিন গান তৈরি করার তার স্কোপ নাই, তার এখানে কোনো নতুন করে একটা লং একটা কামান তৈরি করার, বা একটা, আমাদের এমন হয় না যে আমরা অ্যারোনটিক্স এখন আমরা কোনো বিমান তৈরি করছি, বা আমরা কোনো পর্যন্ত ইভেন কি আমরা ড্রোন তৈরি করার পর্যায়েও আমাদের এখানে। সুতরাং এগুলি হচ্ছে সৃষ্টিশীল, যারা যদি স্কোপ পায়, সেই স্কোপটা আমাদের নাই। যেমন পার্শ্ববর্তী দেশ ভারতে ওরা চলে যায়, মাল্টিন্যাশনাল কর্পোরেশন গুলো ডিমান্ড দিয়ে রাখে ভালো টপ ছেলেগুলোকে, আগের থেকেই তারা এলিওর করে, তাদের শুরুতেই 2 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা রুপি বেতন দিয়ে তারা নিয়ে যায়। সুতরাং ওখানে সেকেন্ড ক্যাটাগরির আর্মি অফিসারে আর্মিতে যোগদান করেন। পাকিস্তানে যদিও তাহলে কি তাহলে কি তারা আবার তাহলে কি অনেক মেজর ইমদাদুল ইসলাম মানে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি নেতা ঘিলু নাই বলতে যা বোঝাচ্ছেন, ক্রিয়েটিভিটি আর ঘিলুকে একটা সমার্থক ভাবে ব্যবহৃত হচ্ছে বা হওয়া সম্ভব না। এখানে এখানে গিলুর প্রশ্নটা যখন আসে, ওনাকে আমি একেবারে সবিনয় একটা প্রশ্ন করি, তাহলে গিলুহীন জেনারেল জিয়ার নেতৃত্বে শাহ আজিজের এমন গিলু ছিল, বা সবুর খানের ছিল, মির্জা হাফিজের এত গিলু ছিল, শাহ মুয়াজ্জেমের এত গিলু ছিল, এখন যারা দেশের নেতৃত্বে যারা ছিল, রাজনীতিবিদ যারা ছিলেন, তারা তো তাহলে ওনার মন্ত্রিসভায় এসে ওনার কর্তৃত্বের অধীনে ইভেন কাজী জাফরের মতো লোক, ওনারা সবাই, এবং ব্যারিস্টার মওদুদের মতো লোক, যার অনেকগুলি বই আছে এখন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যের মতো, তাহলে ওনারা কি জেনারেল জিয়াকে দেখেছিলেন যে ওনার গিলু নাই, তারপর আমরা সবাই গিলুওয়ালারা এখানে ওনার নেতৃত্বে ক্যাবিনেটে বসে হরিতরি কম্প কেমন করে কে ইশারা করে, জেনারেল এরশাদ এতদিন ধরে দেশ চালালেন, এবং অনেক ক্ষেত্রে অনেক কিছু তার ইনোভেটিভ পাওয়ার ছিল, সেখানেও অনেকগুলো যারা রাজনীতিবিদরা কাজ করেছেন, তারা কি সবাই দেখেছেন যে গিলুহীন মানুষের অধীনে আমি এই ক্যাবিনেটে আছি? আজকে তো সে প্রশ্ন আসবে, এবং যখন এই প্রশ্ন, যাদের এত গিলু তারা তো কই,
যে উদ্দেশ্যে তাদের উদ্দেশ্য তারা নিয়েছিলেন, যে কথাবার্তা বলেছিলেন, সেখান থেকে আমার মনে হয় হাজার মাইল দূরে এখন তারা অবস্থান করছেন। এখন কোথায়, সেদিন যেমন আমি প্রথম আলোতে অত্যন্ত আমাদের একেবারে সবচেয়ে ফ্রন্ট লাইনের পত্রিকা, সেখানে বলা হলো অনুশোচনা আওয়ামী লীগের আহ নেতাদের বা কর্মীদের মধ্যে অনুশোচনা নাই কেন। এখন সেটার উত্তর হচ্ছে, যারা অনুশোচনার দিকে ধাবিত করতে পারতেন, যারা উদ্দেশ্য নিয়ে করেছিলেন, তারা সেখানে কি করলেন, যেখানে যে দোষী বা যে ক্রিমিনাল, যার ধরেন তার বিরুদ্ধে অভিযোগ আছে, তার বিরুদ্ধে কিছু নাই, কিন্তু সেখানে তার এইটুক ঘিলু নাই যে আমি কি করছি, আমি আওয়ামী লীগের অনুভূতিতে আঘাত করছি, কর্মীদেরকে কি ৩৫ নম্বর আঘাত করছি, মানুষ এখানে ওরা বুঝছে রিয়াক্ট করতেছে, আমি আমার সংবিধান নিয়ে আঘাত করছি, আমার মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে আঘাত করছি, আমি ৬২ সালে শিক্ষা আন্দোলনকে, ৬৬ শ্রমিক আন্দোলনকে, ৬৯ গণ আন্দোলনকে, সবগুলিতে আমি একটা একটা আঘাত করে যাচ্ছি। তার মানে সেই আঘাতের বলে পুরা জাতিটা আবার ঐক্যবদ্ধ হয়ে তারা ওই যে যাদের বিচার করার কথা, যারা দোষী সাব্যস্ত হওয়ার কথা, তারা কিন্তু আড়ালে চলে যাচ্ছে। তো এই ঘিলু নিয়ে যারা করেন, এই ঘিলু ঘিলু করেন, এখন কি পরিমাণ তারা যে কি ঘিলু নিয়ে চলছেন, এটা তারা নিজেরাই বিচার করলে পারেন। এখন এই যে সামনে নির্বাচন আসছে, ধরেন এখন নির্বাচনে প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের ছলছাতুরি করা হচ্ছে, বিভিন্ন বিবৃতি দেওয়া হচ্ছে, বক্তব্য দেওয়া হচ্ছে, এটা করতে হবে, ওটা করতে হবে। আনোয়ার হোসেন মঞ্জুর মতো ব্যক্তি সেদিন যে ধরনের উচ্চারণ করলেন, আমার তো মনে হয় উনি অত্যন্ত, যে বিগত ৫৪ বছরে একটা জাতি এরকম অপমানিত হয়নি, প্রকাশ্যে বললেন, আমরা শুনলাম, এবং আরো স্ল্যাং যেগুলি ব্যবহার করছে আমি নাই বা সেগুলি এখানে ব্যবহার করলাম, যে কিছু লোক বসে 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 দলিল দস্তাবেজ খালি লিখতেছে, বই লিখতেছে, বই এই বই পড়বে কে, এটারও কোনো উত্তর নাই। এগুলি পড়বে কে, তার এগুলি বাস্তবায়ন পড়ে, আগে এগুলি পড়বেই বা কে, এই কথা যারা যাদের মাথাতে নাই, তারা এখন সামরিক বাহিনীর কর্তৃত্ব নেতৃত্ব, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। আমি যদি বলা হতো যে কর্তৃত্ব নিয়ে কথা বলছেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। আমি একটু ওইটা নিয়ে কথা বলি যে যে আমরা আসলে, আপনিও বলছিলেন যে আমরা যখনই আসলে সেনাবাহিনীকে নিয়ে কথা বলি, তখনই আমরা বীর শব্দটা ব্যবহার করি, বীর সেনাবাহিনী, তাদের একটা শক্তি, তাদের সাহস, তাদের একটা মানে এই বিষয়গুলোকে আমরা খুব জোরালো ভাবে সেনাবাহিনীর সাথে যোগ করি। কিন্তু এখন যখন ওই যে বলছিলাম যে আসলে সেনাবাহিনীকে একটা গান্ধীবাদী অবস্থানে গেছে কিনা, আপনি একটু ব্যাখ্যা করছিলেন, এই কারণেই কি মানে এই যে ধৈর্য, একটা গান্ধীবাদী মনোভাব, বা ওরা বড় হোক, নিজেরাই লজ্জিত হবে, নিজেরাই বুঝতে পারবে, এরকম একটা যে টোন, এই কারণেই কি আসলে সেনাবাহিনীকে নিয়ে এত কিছু করা সম্ভব হচ্ছে, এরকম বলা সম্ভব হচ্ছে, স্ল্যাং ব্যবহার করা সম্ভব হচ্ছে, রাস্তায় বিক্ষোভ করা সম্ভব হচ্ছে, ওয়াকার না হাসনাত এরকম স্লোগান দেওয়া সম্ভব হচ্ছে, বা একেবারে অশ্লীল কথাবার্তা বলা সম্ভব হচ্ছে, এই কারণেই কি এত কিছু হচ্ছে, বা এই কারণেই কি তাদেরকে মানা হচ্ছে না? সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে রাস্তায়, কিন্তু মব হচ্ছে, ৩২ নম্বরে হামলা হচ্ছে, ৩২ নম্বর ভাঙা হচ্ছে, এখনো হচ্ছে, মানে অনেক কিছু হয়ে যাচ্ছে, অথচ সেনাবাহিনী আছে, তাদের কাছে পাওয়ার আছে, মানে নিয়ন্ত্রণ করতে পারছে না। এইসব আমি কারণে এখানে যদি আমাদের সেনাপ্রধান যদি প্রতীকী অর্থে বলে থাকেন, বড় হওয়া অনেক ধরনের আছে। বড় হওয়া মানে বুড়া হয়ে যাওয়া না, বড় হওয়া মানে জ্ঞানে, শিক্ষা দীক্ষায়, সুশীলতা, বা নিজের মধ্যে এক ধরনের কালচারালি মানে সংস্কৃতিবান হওয়া, মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে সেগুলো শিক্ষা, এক ধরনের বড় হওয়া। সেই প্রতীকী অর্থে যদি বলে থাকেন, তিনি বলেছেন যে তারা ওরা আমাদের সন্তানের বয়সী, ওদের বয়স কম, মানে বয়সটাকেও সন্তানের কি, ওদের অনেকের ছেলে মেয়ে হয়ে গেছে, তারা বহু আগে বিয়ে শাদী করেছে, তারা সংসারী হয়ে গেছে, সে অর্থে আমি আই উইল নট অ্যাকসেপ্ট। এটা হচ্ছে হয়তো যদি উনি প্রতীকী অর্থে বলে থাকেন যে এরা বড় হোক, বড় মানে ওদের মধ্যে প্রিভেল করুক, ওদের মধ্যে যেটা চেতনাবোধ জাগ্রত হোক, ওদের মধ্যে মানুষের মধ্যে যেটা, যেসব মানুষ বলে যে জ্ঞান বা শিক্ষা দীক্ষা, তার আচার আচরণ, এগুলো তার পরিবর্তন হোক, তখন হয়তো সে পিছন ফিরে দেখবে আমি কি বলেছিলাম। কিন্তু আপনি সেটা সেনাবাহিনী এইসব জিনিস নিয়ে এত এত গান্ধীবাদী নীতি সেনাবাহিনীর জন্য নয়। তাহলে তো আমি যুদ্ধের মাঠে গিয়ে, আরে তারা বুঝতেছে না আমাদের দেশে ঢুকে পড়ছে, এখন আমি কেন তারে গুলি করব, এই ধরনের বিষয় টিষয় চলে আসবে। এখন হচ্ছে আপনি যে এখানে হচ্ছে সেই জিনিসটা লাই দেওয়ার অর্থ হচ্ছে একটা পুরা ইনস্টিটিউশনকে আপনি অপমান করছেন। যেমন আমি গতকাল মাসুদ কামালের, অত্যন্ত প্রখ্যাত সাংবাদিক, উনি অনেক কথাবার্তা বলেন, উনি বলছিলেন যে জেনারেল ওয়াকারের প্রতি আমার অনেক সম্মান শ্রদ্ধা আছে, উনি অনেক কিছু সবকিছু বিজ্ঞের মতো সবকিছু চালিয়েছেন। এবং তো উনি বললেন যে বিদেশে গিয়ে সামরিক বাহিনী বিদেশে গিয়ে বিভিন্ন সমরাস্ত্র কারখানা প্রদর্শনীগুলি দেখে টেকে সেখান থেকে কিছুগুলি নিয়ে আসছে,
তারপরে সে এটা দেশে এনে সেটা জনগণের মাথায় ধরে, এই কথাটা কিন্তু বলেছেন। তো উনি বলছেন কই ভাই, তাইলে 3 তারিখ 4 তারিখ 5 তারিখ তো কই তারা জনগণের দিকে ধরে নাই, ধরলে তো আপনারা কোনো খবর ছিল না আপনাদের এখানে, কইটা তো ধরেন নাই, জনগণের দিকে ধরেন নাই, বরং উল্টা 3 তারিখে আমাদের নুরুল কবির, অত্যন্ত প্রখ্যাত নিউ এজ পত্রিকার সম্পাদক, ওনার একটা কথা আমি আপনার এখানে আবার ব্যক্ত করছি। উনি বলছেন যে 3 তারিখ অগাস্ট 3 অগাস্ট 24 দুপুর, অর্থাৎ দুপুর গড়িয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বহু হাজার স্লোগান বাংলাদেশের মাটিতে হয়েছে, কিন্তু তা এই একটা স্লোগানও কিন্তু সেখানে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয় নাই। যে মুহূর্তে 3 তারিখে যখন ওই দরবার থেকে যখন সেনাপ্রধান বললেন যে আমি সেনাবাহিনী এবং পুলিশকে গুলি না করার জন্য নির্দেশ দিয়েছি, তারপর মুহূর্ত থেকে স্লোগান পাল্টে গেল বাংলাদেশে। তো সেটা হচ্ছে নুরুল কবিরের অ্যাসেসমেন্ট, সেদিন সেনাবাহিনী পুরো আবহাওয়াটাকে সেনাপ্রধান ওলট পালট করে দিয়েছেন সে একটা বক্তব্যের মাধ্যমে। তাহলে যারা এখন বলছেন যে ওনাকে উদ্দেশ্য করে এমন স্লোগান, যেটা আপনি একটু আগে বললেন হাসনাত ওয়াকার, এই কথারও কোনো প্রতিউত্তর দেওয়া হয় নাই। আজকে আমি আপনার অনুষ্ঠানে আসার আগে একটু করে দেখছিলাম যে সেনা আইনে এই ধরনের ডিফেমেটরি, তুচ্ছ তাচ্ছিল্য, অবজ্ঞা, যাচ্ছে তাই বলার জন্য কোনো কি প্রতিবেদন বা কোনো ধরনের শাস্তির ব্যবস্থা আছে কি না, স্পষ্ট করে আছে 1952 আর্মি অ্যাক্টে। If any person is liable to be passing the defamatory বা অপমানসূলক তাচ্ছল্যসূলক কোনো মন্তব্য করে থাকলে, he is liable to be tried according to the Army Act, even is to be faced the court martial. এক 2 নম্বর হচ্ছে 1882 আপনার যেটা ক্রিমিনাল কোড আছে, সেখানে ইকুয়ালি is to be tried, he is liable. কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এত আইনও থাকার পরে আমাদের একটা সামরিক বাহিনীর একটা জ্যাক ব্রাঞ্চ বলে একটা আইন শাখা আছে, যারা এগুলি দেখেন, যারা এগুলি বিচার বিশ্লেষণ করে একটা ব্যবস্থা নিতে পারে, তারা নিশ্চয় কিছুই করে নাই। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা ওইভাবেই রিয়াক্ট করলাম না যে ওই গান্ধীর মতো এক চোখ নিয়ে ফেললে আরেক চোখ নিতে নিতে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে, সেটা না হোক, কিন্তু আইনের মুখোমুখি করা তো অবশ্যই দরকার। আইন কি বলে এটাতে? আইন তো অবশ্যই অবশ্যই আপনাকে সেটার জন্য একটা প্রতিবিধান দিবে, মানে আইনের বিধান আছে, আপনি মনে করছেন আইনের বিধানের প্রয়োগ করা দরকার। সেনাপ্রধানের একটা বক্তব্য, তিনি বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকম বিভ্রান্তি করা, মিথ্যা প্রচারণা করা হচ্ছে, অশ্লীল বক্তব্য দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে, সেনাপ্রধান সহ সেনা কর্মকর্তাদেরকে নিয়ে। তিনি বলছেন যে যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে, ধৈর্য ধরা হচ্ছে, এবং তিনি বলছেন তাদের সব অপরাধ লিপিবদ্ধ করা হচ্ছে এবং সঠিক সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কখন আসলে মনে হয় সেনাপ্রধান, আসলে আমি জানি না সেনাপ্রধান কি মিন করছেন, আপনিও হয়তো এখন মানে এখান থেকে বোঝা যায় না তিনি কি মিন করছেন, কিন্তু কি ধারণা করেন সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি কি বলতে পারেন? যথাসময় মানে আসলে কোন সময়, এখন কেন যথাসময় না? সেই কথাটাই আমি তুললাম, যেখানে আইন আছে, প্রচলিত আইন আছে, নতুন আইন করা, সেখানে উনি যে সম্প্রতি এসব বক্তব্য, এসব প্রচার অপপ্রচার, এসব তুচ্ছ তাচ্ছিল্য, এসবের পরে উনি একটা দরবারে আবার অ্যাড্রেস করেছেন, এর ভিতর আপনি যে কথাটা বলছেন সেখানে সেই কথাটাও আসছে। সেখানে উনি বলছেন নাথিং ইজ গোয়িং আনরেজিস্টার্ড, নাথিং ইজ গোয়িং আনরেজিস্টার্ড। কিন্তু কথা হচ্ছে আপনার এই সেনাবাহিনীর যখন ভবিষ্যৎ প্রজন্ম পেছন ফিরে দেখবে, তারা কিন্তু এখানে এক ধরনের একটা ইয়ের মধ্যে পড়ে যাবে, মানসিক দ্বন্দ্বের মধ্যে পড়বে। যেই সেনাবাহিনী নিয়ে এত দুঃসাহস, এত কিছু, যেখানে কোনো প্রয়োজন নাই সেনাবাহিনীর, এখানে হয়তো অপরাধ কি, যেমন আজকে আমি একটা আলোচনায় শুনছিলাম, সেটা হচ্ছে সেনাপ্রধান ইজ ভেরি স্ট্রিক্ট। উনি বারবার একটা কথা বলছেন যে, যেমন আগে বলছেন ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন হতেই হবে, আবার সেটাকে ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে সেনাপ্রধানকে লক্ষ্য করে এই জিনিসটা করা হচ্ছে, যে আক্রোশটা তার বিরুদ্ধে কিসের, সেটা হচ্ছে হি রিমেন স্ট্রিক্ট অন টু দ্য প্রিন্সিপাল অর অন টু দ্য
aim to have the election by ডিসেম্বর অর জানুয়ারির ভিতরে নির্বাচন করতে হবে। এখন আমরা যারা এখানে কোটারি স্বার্থ নিয়ে যারা বিনা কোনো কিছু ছাড়াই এখন হই হই করে দেশের এই ব্যবহার করতেছি, ওই করতেছি, এর ওখানে বদলাও, ওরে ধরো, ওরে বাঁধো, ওরে মারো, ওরে কাটো, এসব করার যে ক্ষমতা, সেটা থেকে রহিত হওয়ার ভয়ে তারা দে ওয়ান্ট টু মোস্ট লাইকলি টু প্রলং or not to see the election is going to take place, কারণ তখন তো উন্মোচিত হবে কে কার কত দৌড়। মানুষ যখন জাজ করবে, সাধারণ মানুষ যখন তার ভোটের অধিকার নিয়ে ভোটের বাক্স দিবে, তখন বাক্স যে কার কোনটা হবে সেই ভয় তো একটা হতে পারে। আরেকটা হচ্ছে আমার যেটা সন্দেহ, একটা দেশের যখন একদিকে ডেমোক্রেটিক নর্মস যা আছে এগুলিকে ধ্বংস করা, একটা জাতিকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়ে একটা জাতিকে ইনক্লুসিভনেসের বাইরে নিয়ে তাকে বিভক্ত করা, টুকরা টুকরা করা, সেই ক্ষেত্রে তার আরেকটা অবস্থান থাকে, আশ্রয়স্থল থাকে, সেটা হচ্ছে তার সামরিক বাহিনী। এখন হয়তো বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা, আমার এক ধরনের সন্দেহ, কারণ এক সময় আমি অনেকদিন লম্বা সময় আমার জীবন ছিল, আমি প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থায় কাজ করেছি। আমার মনে হয় যে বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীকে, সামরিক বাহিনীকে দুর্বল করার একটা অপকৌশল হিসেবে এইসব লোকজনের মুখে এইসব কথা দিয়ে হয়তো একটা উচ্ছৃঙ্খলতা, একটা বিশৃঙ্খল অবস্থা, একটা জাতিকে আরো বিপদের মুখে ঠেলে দেওয়া, একটা জাতি যখন আবার তার নির্বাচন বা এটা সেটার মাধ্যমে নির্বাচিত একটা আবহ সৃষ্টি করার, বা সেগুলি সবগুলোর মধ্যে একটা উচ্ছৃঙ্খলতা সৃষ্টির কাদের স্বার্থ থাকতে পারে এমন? এটা জিওপলিটিক্সে আমি আপাতত মনে করব যে আপনি আমার শত্রু, কিন্তু আসলে আমার শত্রু কিন্তু আমার ভিতরে লুকিয়ে আছে। এই জন্য এটা যতক্ষণ পর্যন্ত এটা প্রপারলি যতক্ষণ ইনভেস্টিগেট না হবে, ততক্ষণ আপনার কাউকে উদ্দেশ্য করে, কাউ সন্দেহ করে মন্তব্য রাখাটা একেবারেই আমার মনে হয়। এটাতে আমি এই কথাটা এই জন্য বলছি, যারা দায়িত্ববান আছেন তারা খতিয়ে দেখবেন এইসব লোকের পেছনে কাদের ইন্ধন আছে, কে উস্কানি দিচ্ছে, কে তাকে বলছে তুমি এসব বলতে থাকো, আমি তোমাকে প্রোটেকশন দিই। এই জন্য কে দেওয়ার জন্য, কে ব্যক্তিটা এমন ক্ষমতাশালী যে একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যেই প্রতিষ্ঠানের হাতে সমূহ শক্তি আছে এখনো তার হাতেই সমূহ শক্তি এইসব প্রতিষ্ঠানের হাতে, এই সমূহ শক্তি এখনো পর্যন্ত জেনারেল ওয়াকারের হাতে। তারপরে যদি সেখানে কেউ যদি দুঃসাহস দেখায়, তার মানে কেউ পিছন থেকে তাকে ইন্ধন দিচ্ছে। সেই ইন্ধন কারা দিচ্ছে সেটা বের করার সময় এখন। মানে কিন্তু যথা সময়টা কোন সময় সেটা কি আপনি বুঝতে পারছেন? সেনাপ্রধান যথা সময় ব্যবস্থা লিপিবদ্ধ করা হচ্ছে। জি জি, আনরেজিস্টার্ড এই কথাও আমি ওখানে দেখেছি, মাইনরিটি আমি পড়েছি, সেখানে বলা হয়েছে নাথিং ইজ গোয়িং আনরেজিস্টার্ড। এখন কথা হচ্ছে আমি লিপিবদ্ধ করে রাখলাম, আমি কোনো অ্যাকশন নিলাম না, দেখি না কি হয়, দ্যাট শুড নট বি দ্য পলিসি, দ্যাট শুড নট দ্য পলিসি। তাহলে আরো বেশি মানুষ তখন বলবে অমুক বলছে, তুমি তো তারে কিছু করো না, আমিও বললাম। আরেক সময় তো ডিজিএফআই হেডকোয়ার্টার ভেঙে ফেলবার একজন হুমকি দিয়েছে, কিছু হয়নি, করে নাই। আরেকজন সেনাবাহিনী পুরা ক্যান্টনমেন্ট ঘেরাও করার জন্য একেবারে প্রকাশ্য জনসভায় বলছে ঘেরাও করে লক্ষ মানুষ নিয়েই করব। এটা তো সেনাবাহিনী তো প্রতিপক্ষ নয়। আপনি দেখেন ইভেন পাকিস্তান, আপনি কি মনে করেন এখনই যথাসময়? আপনি কি মনে করেন মানে এই ধরনের এটার জন্য প্রতিক্রিয়া দেওয়া বা আইনি প্রতিকার নেওয়ার এখনই যথাযথ সময়? মানে সেনাপ্রধান যে বলছে যথাসময় ব্যবস্থা নেওয়া হবে, there is no doubt। আপনি যাচ্ছে তাই বলে যাবেন যদি এটার কোনো আইনি ইভেন আর বাকি বাদ দেন। আগে তো ধরেন তাকে কাস্টডিতে আনো, তাকে ইন্টারোগেট করো, ওই করো সেই করো, বাদ দিলাম আমরা, সেটা বাদে দেন, কিন্তু আইন তো আছে। আমি মনে করেছিলাম যে এটার মতো কোনো আইনি প্রতিবিধান সম্ভবত নাই, যার জন্য আইনের আশ্রয় কেউ নিচ্ছেন। আজকে দেখলাম 1952 মিলিটারি অ্যাক্টে স্পষ্ট করা আছে, সেখানে প্রয়োজনে কোর্ট মার্শাল করার জন্য সাজেশন দেওয়া আছে। আপনি 1882 যে ক্রিমিনাল প্রসিডিওর, সেখানে স্পষ্ট করে বলা আছে একটা দেশের সামরিক বাহিনীর বিরুদ্ধে আপনি একজন ব্যক্তির বিরুদ্ধে 100 বার বলতে পারেন, ওটার জন্য ব্যক্তি কিন্তু তার প্রতিকার চাইবে। কিন্তু আপনি যখন পুরো প্রতিষ্ঠান ধরে, এর থেকে চরম আর কোনো কিছু বিবৃতি বক্তব্য তো হতে পারে না, এবং সেটার জন্য নো রিপেন্ডেন্ট নাথিং, কোন ধরনের দুঃখ প্রকাশ করা, সেটাও এই পর্যন্ত কোথাও, যেখানে যেসব গণমাধ্যমে বলা হয়েছে সেখানেও তো কোনো কিছু নেই। তার মানে হচ্ছে the individual who is pronouncing all these things he is not repentant even।
জি, স্পষ্ট। একটু আসি যে এই যে নানান গুঞ্জন যেটি দিয়ে শুরু করলাম সবকিছুর মধ্যেই চলছে। আগে মানে প্রায়ই এই গুঞ্জনটি আসছে যে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া হতে পারে, এই নতুন সেনাপ্রধান মানে কু হতে পারে, কু এটা একটা সেদিন দেখলাম একজন অনুসন্ধানী সাংবাদিক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ট্রল করে লিখেছেন। একটা গান চলছে বাংলাদেশের নায়ক শাকিব খান অভিনীত একটা সিনেমা, সেখানে একটা গান দুষ্টু কোকিল ডাকে রে কু 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 কু। তো এরকম কতজন মানুষের ছবি দিয়ে বলছেন যে কু 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 তারা ডাকছে সবসময়। আসলেই কি মানে আমরা দেখছি তো ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে আবারও সেই ইউটিউবার বা সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন ব্যক্তি যারা আসলে দায়িত্বশীল ব্যক্তিও আছেন যারা এই বিষয়টা বলছেন, আসলে কি কিছু ঘটছে সেনাবাহিনীর ভেতরে? কুয়ের কোনো চেষ্টা বারবার হচ্ছে বা সফল হচ্ছে না, এরকম কিছু কি হচ্ছে? না, এটা এটা যেমন ধরেন একটা জিনিস এখানে সামনে আসছে, এই গুজবের ডালপালা বিস্তার লাভ করার মতো কিছু কিছু অনুষঙ্গ আমাদের এই ইটস প্রিভেলিং, এটা দেখা যাচ্ছে। যেমন এক সময় বাজারে একটা গুজব ছিল যে আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি যিনি আছেন, ইনাকে সরিয়ে দেওয়ার জন্য বঙ্গবন ঘেরাওর একটা প্রচেষ্টা, আপনার যদি মনে থাকে, বঙ্গবন ঘেরাও করার জন্য একদিন হলো, তারপর দিন দ্বিতীয় দিন বড় সড় ঘোষণা। পর সেদিন সেনাবাহিনীর বিপুল উপস্থিতি ওখানে, আমি বলবো কার্যকর উপস্থিতি দেখে যারা এই কাণ্ড করতেছিল তারা একেবারেই শটান শুধু পিছনে হটে গেছে, আর কোনো শব্দ নাই, কিচ্ছু না। এখন আপনি যেই কথাটা, যে প্রশ্নটা বললেন যে সেনা প্রধানকে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে, এই যে কয়েকদিন আগে হঠাৎ করে আবার মহামান্য রাষ্ট্রপতির ছবি ছড়ানোর, সরিয়ে ফেলার বিভিন্ন দূতাবাস থেকে এক ধরনের একটা করা হয়েছে, আপনার সেখানে গুজব আওয়াজ ছড়ানো হয়েছে। যেহেতু রাষ্ট্রপতি ছাড়া সেনা প্রধানকে সরানোর কারো কোনো সাংবিধানিক এখতিয়ার নাই। এবং আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার সেনাপ্রধান চাইলে সেখানে আরো কিছু কিছু রাষ্ট্রপতির মাধ্যমে কিছু কিছু ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা নিতে, এবং বলা হচ্ছিল যে এটা হয়তো মহামান্য রাষ্ট্রপতির বা দুজনের মধ্যে সম্পর্কের কারণে না এটা করা হচ্ছে যাচ্ছে, না এটা করা যাচ্ছে। সুতরাং সেটা যখন এই কথাটা আসলো বাজারে, একেবারেই ছড়িয়ে গেল সোশ্যাল মিডিয়াতে বেশি করে, কি হলো সেটা যে এটা হলো পূর্ব সংকেত, মহামান্য রাষ্ট্রপতিকে ছবি সরানোর পরেই রাষ্ট্রপতিকে সরানো হবে, তারপরে বাকি বাকি ব্যবস্থা, এই ধরনের কথাবার্তা এগুলো। তো আমি যেটা বললাম, হয়তো এই যে মন্তব্যগুলো, এই যে বক্তব্যগুলো, এগুলো হয়তো আমরা বলি অ্যাসিড টেস্ট, এক ধরনের বলে দেখি কি কি হয়, এখন কিছু হয় কিনা দেখি, না হলে তাহলে আরো কিছু বলবো, আরো কিছু করব, এই ধরনের। তবে একটা ভালো হলো যে আমাদের অনেক উপদেষ্টা তখন বললেন আমরা এগুলি কিছুই জানি না, উপদেষ্টা পরিষদে কখনো এগুলো আলোচনা হয় নাই, কোনো লিখিত কোনো সরকারি কোনো আদেশ জারি হয় নাই, টেলিফোনে কে বা কারা বলছে, পররাষ্ট্র উপদেষ্টা বলছে আমিও জানি না। তার মানে এখানে কে করছে সেটাও কারো স্বীকৃতি নাই, কেউ স্বীকার করছে না। তার মানে হচ্ছে এইসব প্রচার প্রপাগান্ডার মাধ্যমে একটা এগুলি হলো টেস্ট করে দেখা কি হয়, প্রতিক্রিয়াটা কি হয়। আমার মনে হয় সেই পর্যায়ে এগুলি জিনিসগুলো রয়ে গেছে। এটাও কি তাহলে একটা অ্যাসিড টেস্ট? মাঝখানে এরকম একটা বার্তা শোনা গেল যে সেনাপ্রধানকে সরিয়ে সেনাপ্রধান হবেন গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আমান আজমি। এই গুঞ্জনটাও কতদিন চললো, তারপরে তিনি তার ফেসবুক পোস্টে বললেন যে আসলে এটি গুজব, এরকমটা কিছু না। কিন্তু এটাও কি একটা অ্যাসিড টেস্ট? এরকম গুজবই ছড়ানোর কারণ কি? না, সেটা হচ্ছে একেবারে আমি বলবো যে ডে ড্রিমন, মানুষ বললেন দিবা স্বপ্ন, সেটাও হওয়ার কোনো স্কোপ নাই। কারণ উনি বহু আগেই উনি সেনাবাহিনী থেকে ওনাকে নিয়ে যে গুজবটা ছড়িয়েছেন, যারা ছড়িয়েছেন তারা এটা হয়তো বোকার স্বর্গে, আমি বলবো যে বোকার স্বর্গে বসবাস। গুজব ছড়ানোর কতগুলি নিয়ম কানুন থাকবে, কি দিয়ে মানুষকে গুজবটা ছড়াবো। তো ওই গুজবগুলি হচ্ছে হয়তো এটা তার প্রতিপক্ষ, তার মধ্যে সে ওরকম অ্যাম্বিশাস বলেও আমার মনে হয় না কখনো। বাট এটা এই গুজবটা একেবারে যাচ্ছা তাই। তবে এটা একটা বাহিনীকে নিয়ে এই গুজবগুলি ছড়ানো হচ্ছে, বাট এটা হলো নৈতিক এবং আমি বলবো যে একেবারেই আপনার অর্পিত দায়িত্ব থেকে একটা দায়িত্ব, যে যারা এই গুজবগুলি ছড়াচ্ছে তাদেরকে টু ব্রিং দ্যাম ইনটু দ্য জাস্টিস। আপনি তাদের কিছুই করছেন না, গুজব ছড়িয়ে যাচ্ছে কতগুলি একটা সংস্থা সম্বন্ধে আপনি, অথচ আমি সারা পৃথিবীতে, আমি বিশ্বাস করবেন না, সামরিক বাহিনীর যে মর্যাদা,
আমার আজকে মনে হয়, যেহেতু আই বিলংস টু দ্য সেম কমিউনিটি, আমি অনেকদিন চাকরি করেছি এবং আমার জীবনের, আমি কেন, যারা আমার বক্তব্য শুনবে বা সাময়িক বাণী যারা অবসরপ্রাপ্ত আছেন, বা আপনার এই প্রোগ্রাম কিন্তু আমাদের গ্যারিসনের ম্যাক্সিমাম, কারণ আমি যখন প্রতিক্রিয়াগুলি দেখি, টেলিফোনে শুনি কি হয়েছে না হয়েছে, তো আমি তখন বুঝলাম আপনার এই প্রোগ্রামটা মেজরিটি অফ দ্য পিপল দে এনজয়, দে সি, দে ফর্ম দেয়ার ওপিনিয়ন। সেখানে তাদের একটা যে এই যে মনোকষ্টের বিষয়টা, সেজন্য আমি বলছিলাম যে আমি একটা মোরাল অব্লিগেশন, নৈতিক একটা দায়িত্ব নিয়ে আপনার এই অনুষ্ঠানের মুখোমুখি হয়েছি। হয়তো সবার পক্ষে কথা বলা এটাকে বলা হয় মিউটিনি, এটা সেটা না। আমি আমার ব্যক্তি অবস্থান থেকে আমি যে কষ্ট পেয়েছি, সেই কষ্ট অন্যরা যারা পেয়েছেন তারাও হয়তো মনে করবেন যে হ্যাঁ, এটা হওয়া উচিত। কারণ আপনি একটা ব্যক্তি কেন, আপনি ঠিক আছে জেনারেল ওয়াকারকে আপনি টার্গেট করেন, কিন্তু পুরা প্রতিষ্ঠানকে, পুরা সামরিক অফিসারদের, আমি তো বললাম এই যে ফার্স্ট হওয়া তৎকালীন পূর্ব পাকিস্তানে স্ট্যান্ড করেছে সারা পাকিস্তান ব্যাপী, হি কেম টু দ্য মিলিটারি, হি জয়েন টু দ্য মিলিটারি, তার মানে কি সে আসছে এখানে। এই যে আপনি যার ধরেন কয়েকদিন আগে আপনি হয়তো দেখে থাকবেন, এই আমাদের সেনাবাহিনীর একজন অফিসার জেনারেল ফজলে এলাহি আকবর, অবসরপ্রাপ্ত, উনি একটা বক্তব্য দিয়েছেন কি হয়েছে না হয়েছে। উনার ব্যাকগ্রাউন্ড যদি কেউ জেনে থাকেন, উনি ওই যে ব্রিটেন থেকে ক্যাম্বারলি থেকে উনার স্টাফ কলেজ করেছেন, ওই আমেরিকাতে ওনার আর্মি ওয়ার কলেজ করেছেন। এরকম বহু ভুরি ভুরি আছে যারা স্বপ্ন কল্পনা করতে পারবেন যে এইসব জায়গায় যে কি পরিমাণ পড়ালেখা, কি করতে হয় কি না করতে হয়। এখন আমি বলে দিলাম পুরা কমিউনিটিকে, আমি বলে দিলাম যে স্পষ্ট, মানে এটি বাহিনীর সদস্য হিসেবে আপনার জন্য কষ্টদায়ক। জি, কমিউনিটির উপরে এটা যদি বলতেন যে একজন ব্যক্তিকে, আমি একজন ব্যক্তি হিসেবে বলতে পারি যে আমি খুব খারাপ, আমি কিচ্ছু জানি না, আপনার এই পালস অফ পলিটিক্সে তারপরও আমাকে আনতেছে, একটা গাধাকে নিয়ে আসতেছে এখানে, আমি বলবো যে ভাই আমাকে গাধা বলছে, আমার বক্তব্য থেকে সে মনে করছে যে আমি গাধাই, তো আমার গাধা বলছে, তাতে কিছু নেই। কিন্তু আমার কারণে আমার পুরো কমিউনিটিকে যদি কেউ গাল দেয়, দ্যাট ইজ আই এম দ্য লাস্ট ম্যান টু অ্যাকসেপ্ট। একদম স্পষ্ট, একদম স্পষ্ট। একটু পরের আরেকটা প্রসঙ্গেও যাই, হয়তো আবারও এই প্রসঙ্গের দিকে আসবো বিভিন্ন আলোচনার মাধ্যমে। সম্প্রতি গেল 19শে মে 2025-এর খবর দেখছিলাম, ডন পত্রিকায় বলা হচ্ছে পাকিস্তান মুসলিম লীগের সিনিয়র নেতা ও সাবেক সেনেটর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল কাইয়ুম বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি কনফেডারেশন প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন। মানে আমি বাংলায় যদি বলি, যদি উভয় দেশ চায় তাহলে তারা সাংবিধানিক কনফেডারেশন গঠন করতে পারে এবং একযোগে তাদের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজ করতে পারে। পাকিস্তান বাংলাদেশ সেনাবাহিনীকে পূর্ণ সামরিক প্রশিক্ষণ সহায়তা দিতে প্রস্তুত। এটা জেনারেল কাইয়ুমের ভাষ্য, আমি একটু কোট করছিলাম। আসলে কি এরকম কোনো কনফেডারেশনের কোনো আলোচনা, কোনো ধারণা, মানে তিনি এটি কোথা থেকে বলছেন, কেন বলছেন? এবং আরো একটু সাথে একটু যোগ করি, 25-এর 15ই জানুয়ারি এটিও একটি গণমাধ্যমের খবর, দ্য এক্সপ্রেস ট্রিবিউন, তারা বলছে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের এক প্রতিনিধি দল পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল সদর দপ্তর বা জিএইচকিউ পরিদর্শন করেছেন। এটি একটা বিরল ঘটনা। দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা জেনারেল এস.এম. কামরুল হাসান এই বাহিনীকে, মানে এই টিমটাকে লিড করেছেন বলে বলা হচ্ছে। মানে আসলে কি কোনো প্রক্রিয়া চলছে, সম্পর্ক উন্নয়ন হয়েছে বলে বলা হচ্ছে বেশ কয়েকটি বৈঠকও হয়েছে, আপনার মূল্যায়ন? হ্যাঁ, ধন্যবাদ। আপনার এই প্রশ্নে কিন্তু দুটো পার্ট আছে। একটা হচ্ছে পাকিস্তানের একজন মুসলিম লীগের একজন নেতা, সাবেক সামরিক কর্মকর্তা। তো এরকম সাবেক সামরিক কর্মকর্তা পৃথিবীতে বহুজন আছে যারা পৃথিবীর ভূ রাজনীতি এবং ভূ কৌশল এসব সম্বন্ধে একেবারে অজ্ঞাত। সে কোনো কোনো কারণে খালি বই প্রেসি মুখস্থ করে 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 তার প্রমোশনের জন্য খালি পড়ালেখা করেছে, কিন্তু পারিপার্শ্বিকতা, এটা আমার মনে হয় এই ভদ্রলোক সেরকম একটা লোক। আমি তার সামনে পেলে সে ভূ রাজনীতি, এই অঞ্চলের, সারা পৃথিবীর কথা ভাবছিলাম, এই অঞ্চলের ভূ রাজনীতি সম্বন্ধে তার কোনো ধারণা, যদি ধারণাই থাকতো তাহলে প্রথম প্রশ্ন তারে করতাম, তার দেশ বালুচিস্তানেই, তার দেশে বালুচিস্তানেই এখন স্বাধীনতার আন্দোলন চলছে, সেটার দিকে তার নজর নাই। একটা পুরো আস্ত ট্রেন সেখানে হাইজ্যাক করেছে বালুচ বিদ্রোহী, এবং সেটা পাকিস্তানের একটা পুরা কমান্ডো, ওখানে একটা ব্যাটালিয়ন স্ট্রেংথ তারা ডেপ্লয় হয়ে সেটাকে নিউট্রালাইজ করেছে। এই গত সপ্তাহেও তারা একটা অপারেশনে প্রায় 25 থেকে 26 জন, ওদেরকে বলা হয়েছে দে আর অ্যাজ ইন্ডিয়ান এজেন্ট, তারা দে আর ইনফিলট্রেটেড, বালুচিস্তানেতে গুলি করে মেরেছে। একই সাথে তার পার্শ্ববর্তী দেশ, সেখানে
তারা যে ওই সেই সীমান্ত গান্ধী, আব্দুল ওয়ালি খান বা আব্দুল গাপ্পার খান, তারা সেখানে বালুচিস্তান নিয়ে, সেখানে বৃহত্তর আফগানিস্তানের অংশ নিয়ে তারা যে সেখানে, তার যদি ধারণা থাকতো এই তো আমাদের পার্শ্ববর্তী সন্নিহিত অঞ্চলে কি হচ্ছে, এখানে পৃথিবীর জাতিসত্তাগুলো এখন সেখানে তার মতো ফেডারেশনের কথা চিন্তার কেউ নাই। যেখানে এই যে আরাকান আর্মি এখানে সৃষ্টি হয়ে গেছে, আরাকানিস্টরা সেখানে, ওই শানরা এদিকে পূর্ব ভারতীয় অঞ্চলের, এসবের যদি কোনো ধারণা থাকতো তাহলে এই যে মিজো রিভোল্ট হচ্ছে, তার দেশে গিয়ে তারা গিয়ে মিটিং করতো না। নাগারা আলাদা স্বাধীন নাগাল্যান্ড নিয়ে দাবি করছে, মিজোল্যান্ড নিয়ে চিন্তা করছে, ত্রিপুরা মণিপুরে বিদ্রোহ চলছে। তো এই অঞ্চলের কোন ধরনের ধারণা এই ভদ্রলোকের কিছু আছে বলে আমার মনে হয় না। এবং উনি যে এই সংক্রান্ত কোনো লেখাপড়া করেন সেটাও আমার মনে হয়। উনি মনে করছেন তুমি মুসলিম, হামবি মুসলিম। উনার মাথায় আছে এটুকুই, যে তুমিও মুসলিম, আমিও মুসলিম। সেই ধারণা যে বহু ব্রিটিশরা মাথায় ঢুকে গিয়েছিল যে হিন্দু মুসলমান ডিভাইড অ্যান্ড রুল করে, উনি এখনো পর্যন্ত ওই ব্রিটিশদের ট্যাবলেট খেয়েছেন, ওই ট্যাবলেটের উনি পয়দা আমার মতে। 2 নাম্বার যেটা বললেন, আমি জেনারেল কামরুলকে ব্যক্তিগতভাবে চিনি। আমার সেই চ্যানেল থেকে আমি বলি, কামরুল দেশপ্রেমিক একজন সেনাকর্মী। জীবনে প্রশ্নও আসে না নিজের দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করার জন্য জেনারেল কামরুল কখনো কোথাও একটা শব্দ মরে যেতে পারে, কামরুল কখনো সেই ধরনের কোনো জিনিসে সায় দেবে না। কারণ আমার সাথে ব্যক্তিগত আলাপে আমি অনেক সময় দেখেছি তার দেশপ্রেমের কি উজ্জীবিত। এখন কথা হচ্ছে এখানে, তাহলে দুটা দেশের মধ্যে সামরিক প্রতিনিধি দল আদান প্রদান হতে উইথ চেঞ্জ সিচুয়েশন অনেক সময়। যেমন এখন আপনি দেখেন কিভাবে জিও স্ট্র্যাটেজি কিভাবে চেঞ্জ হয়ে গেছে। আমেরিকার সাথে ভারতের যে দহরম মহরম ছিল, এটা কল্পনাতীত। মোদীকে ভাই ডাকতেছে ট্রাম্প কে মোদী ভাই ডাকতেছে, ধর্মের ভাই, একজন রাখি বাঁধা দিচ্ছে, একজনের কপালে টিপ দিচ্ছে। হঠাৎ করে 2 ভাইয়ের মধ্যে এমন বিরাগ, এমন বিদ্রোহ, এমন বিভাজন। এক ভাই এখন রাশিয়াতে চলে গেছে, ওই ভাইয়ের কাছে আবার চীনারা দৌড়ে আসছে। এখন কালকে দেখলাম মোদী সাহেব যেভাবে চীনের ফরেন মিনিস্টারদের ভাই এতদিন দূরে ছিলাম, আসো মুখে ধরো, এখন সেভাবে ধরছেন। এটা বদল হয়ে যাচ্ছে। আপনি পৃথিবীর বিভিন্ন সিনারিও, কারণ রাশিয়াতে তেল কিনছে কে? ভারতের উপর প্রেশার দিচ্ছে। আমেরিকান যারা নিউকন আছে, যারা ডিপ স্টেট আছে, তারা ট্রাম্প সাহেবকে এটুকু বুঝিয়েছেন যে এই ভারতের কারণেই রাশিয়া কিন্তু বিপুল অর্থ উপার্জন করছে, সেই অর্থ দিয়ে ইউক্রেনের যুদ্ধ চলছে, আমরা পুরো ইউরোপ মিলে পারতেছে না তার সাথে। সুতরাং এই তেলখানা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার সেখানে কি হবে? ভারত দুর্বল হয়ে যাবে, সরি রাশিয়া দুর্বল হয়ে যাবে। সেটার উপর ভিত্তি করে প্রথম ভয় দেখানো হলো, তারা বলছে আমরা আমাদের জ্বালানি যেটা নিরাপত্তা সেটা নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করতে আমরা উই আর নট রেডি। তাহলে কি করলো? 50 করে দেওয়া হলো 25-এর জায়গায়। আর মোদী সাহেব তারপর বললো এবার আমরা তাইলে রাশিয়ার দিকে আরো ঘুরে আরো ঝুঁকে পড়ি। এখন সেখান থেকে চীন, রাশিয়া এবং ভারত যে অ্যাক্সেস হচ্ছে, এখন যে অক্ষ শক্তি তৈরি হচ্ছে, এখন সেখানে আমেরিকান যারা পলিসি মেকার আছে, প্রফেসর স্যাক্সের মতো লোক, প্রফেসর ম্যাসিয়ারের মতো লোক বলছে যে ট্রাম্প হ্যাজ মেড এ ব্লান্ডার অফ ইউনাইটেড স্টেটস ফরেন পলিসি, যেটা হয়ে যাচ্ছে। কারণ ভারতের যে জনশক্তি, চীনের যে জনশক্তি, তাদের মধ্যে রাসায়ন যে কলাকৌশল, যে সামরিক, সবগুলো মিলিয়ে তারা যে একটা শক্তি গড়ে উঠছে, সেখানে কিন্তু আবার পাকিস্তানের কোনো স্থান নাই, এটা মনে রাখতে হবে। কারণ পাকিস্তান অলরেডি আমেরিকার দিকে ঝুঁকে পড়েছে। মানে ভূ রাজনীতিতে একটা পরিবর্তন হচ্ছে, সেটি আর আগের অবস্থা নাই। হ্যাঁ, এটা বৈশ্বিক পরিবর্তন, এটা হচ্ছে। আপনি নাইলে দেখেন যখনই মানে সেই পরিবর্তনের স্বার্থে কি পাকিস্তানের সাথে সম্পর্কটা এত ভালো হচ্ছে এখন? আমাদের আমাদেরও একটা পরিবর্তন, এটা এখনো বলা যাচ্ছে না। এটা কেন বলা যাচ্ছে না আমি আপনাকে বলি। পাকিস্তানে যে যাওয়া আসা হবে না এই উপমহাদেশের, যেমন ধরেন আমাদের সাথে এখন ভারত এবং মিয়ানমারের সম্পর্ক অলমোস্ট তলানিতে কূটনৈতিক ভাবে। তো সেখানে পাকিস্তান আছে দূরে, হয়তো সেখানে পাকিস্তানের সাথে একটা তারা আমন্ত্রণ জানাবে। এখন যেমন কালকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে আসছে, আগামীকাল আসছে, 3 দিনের সফর করবে। তার মানে হচ্ছে ইটস এভরি কান্ট্রি সে কূটনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে সে প্রথম চিন্তা করবে কি কি অর্থনৈতিক ভাবে আমার এখানে কি কি আমি সম্পর্ক স্থাপন করতে পারি বাণিজ্যের মাধ্যমে। তারপর সে চিন্তা করবে তার
জিও স্টাডিজে ভূকৌশলগত অবস্থানে গিয়ে বাংলাদেশের সাথে আমার সম্পর্ক করলে আমি কি কি করতে পারি, আমার কোন কোন শত্রুর বিরুদ্ধে হয়তো আমি একটা অবস্থান দৃঢ় করতে পারি। এটা প্রত্যেকটা দেশ করে পৃথিবীর। এটা কোনো দেশকে আপনি একেবারে ইন্ডিভিজুয়াল একটা দেশকে যদি কেউ যদি মার্ক করে বা নির্দিষ্ট করে, দ্যাট ইজ নট এ ফেয়ার ডিল ইন ডিপ্লোমেসি অ্যান্ড ইন দ্য ইকোনমিক যে ডিপ্লোমেসি আছে তার মধ্যে। আপনি এখানে কত স্মার্টলি আপনার স্বার্থ আদায় করে নিতে পারবেন। আমার মনে হয় জন কামরুল সেখানে ইজ এ ভেরি স্মার্ট অফিসার, সে আমাদের স্বার্থের জন্য সেখানে দেন দরবার কথা বলবে, হয়তো বলেছে, জানি না কি বলা হয়েছে সেখানে। যেমন আমেরিকার সাথে আমাদের এখন এই যে ট্যারিফ নিয়ে আমরা 19-20% হয়েছে, আমরা হইচই একদম বিরাট বিরাট হয়ে গেছে, কিন্তু আমরা এখনো জানি না কি হয়েছে, কি শর্তে আমাদের মধ্যে এই চুক্তিটা হয়েছে, তারা আমাদের কমিয়েছে। সেখানে এখন কিছু জিজ্ঞেস করলে বলা হয় এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করা হয়েছে একটা, আমরা বলতে পারতেছি না, কিন্তু আল্লাহ জানে কি কি ওখানের ভিতরে কোন কোন শর্তে আমরা এটাকে সাইন করেছি। সুতরাং কিছু জিনিস আছে যেগুলো আপনি এখন বলতে পারেন না যে গায়ে হাত দিলে যে গা গরম তাহলে বুঝতে হবে যে জ্বর আসছে। আমরা এখন একটু একটু হাত দিচ্ছি, মনে হচ্ছে যে কিছু কিছু জ্বর আছে, এখানে কি এনডিএ, নাহলে আমি কেন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করবো? এমন কোন জিনিস ওখানে আমি সাইন করেছি যেটা জাতি জানলে আমার বিরুদ্ধে মারবে যে তুমি এটা কেন সাইন করেছো। বাট নোবডি ইজ গিভেন the mandate to sign against anything which will be harmful in the future course of action to the nation. জাতির জন্য অমঙ্গলজনক, জাতির জন্য ক্ষতিকর কিছু এখানে কাউকে সাইন করার জন্য কোনো ম্যান্ডেট বর্তমান সরকার তো নয়ই, কারণ ওনারা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন, জনগণের দ্বারা নির্বাচিত সরকার নন। সুতরাং এমন কিছু করা উচিত নয়। সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় এই যে পারস্পরিক আসা যাওয়া, এটা ওইভাবে একজন যেমন তারে বলা যায়, সে এমন কথা বলার আগে 10 বার চিন্তা করা উচিত ছিল। এমন কোনো প্রেক্ষাপট সৃষ্টি হয় নাই যে এখানে আমাদের মধ্যে বরং আওয়ার ইকোনমি ইজ ফার হেড পাকিস্তানের থেকে। পাকিস্তানের পার ডলার পাকিস্তানের কত টাকা জানেন? আমি সেদিন আমি বলি, এই যে আমি কেন আমি ওমরা করেছি, মাই ড্রাইভার ফ্রম পাকিস্তান, ভেরি লার্নেড বয়, পাকিস্তান লেখাপড়া করেছে, লাহোরে তার বাড়ি। কথায় কথা বলে যে স্যার আমাদের ডলারের দাম কত? আমি বললাম যে আমাদের তো 90 থেকে লাভ দিয়ে একবারে 119-20-এ চলে গেছে। সে বলে স্যার আমার এখানে তার 200 টাকা, 200 রুপির উপরে আর ডলার। তার মানে ইকোনমিক্যালি আপনি দেখেন আমরা কত আগে আছে, আমাদের দেশ অর্থনৈতিক ভাবে কত এগিয়ে, আমার জিডিপি কত। আমি কেন তার সাথে মিশতে যাই? আমি তার সাথে কোন দুঃখে তার সাথে মানে বহুদিন ধরে এই অর্থনৈতিক অবস্থা পাকিস্তানের চাইতে আমাদের ভালো, তারপর পাকিস্তানের সাথে এখন সম্পর্ক উন্নয়নের যে জায়গাটা দেখা যাচ্ছে। আমি একটু আরেকটা জায়গা থেকে একটু আসি। সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, মানে পাকিস্তান তো আমাদের সাথে নানান কারণে পাকিস্তান আলোচিত, সেই 71 একটা মূল প্রসঙ্গ পাকিস্তান। এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো প্রায়ই বলছেন 5ই আগস্টের পদে যে উগ্রবাদের বিস্তার ঘটছে, উত্থান ঘটছে, দক্ষিণপন্থার উত্থান ঘটছে, এরকম কথাগুলো বলছেন তিনি। এই সাথে সাথে আরো একটি কথা বলেছেন জন্মাষ্টমীর আয়োজনে যে 71কে ভুলিয়ে দেবার চেষ্টা করা হয়েছে। এর আগেও বিপ্লবীদের অনেকে 71 বনাম 24 করার চেষ্টা করা হচ্ছে, এই ধরনের কথা বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন 71কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনি কি তেমন কোনো প্রচেষ্টা আপনি দেখেন? ডেফিনেটলি এই ধরনের অপচেষ্টা অনেকবার হচ্ছে। মানে এগুলি আমি একটু আগে বলেছিলাম আপনাকে, যখন আমার ইমোশনের জায়গায় হাত দেওয়া হচ্ছে। আমাদের জাতির পুরো একটা জাতিসত্তা, আপনি যতই বলেন আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে কে নিয়ে তারা কখনো কোনো ধরনের কেউ কোনো কথা বলেন। তার ভারতের স্বাধীনতা দিবস নিয়ে ভারতীয়রা কখনো কোনো ধরনের বহু ধরনের ঘটনা ঘটেছে। পাকিস্তানের 14ই আগস্ট নিয়ে কোনোদিন কোনো কেউ প্রশ্ন তোলার মতো দুঃসাহস হয় নাই, কোনো কিছু করেন, অনেক আন্দোলন হয়েছে। ইমরান খান নেতৃত্বে বিরাট সবচেয়ে বড় টালমাটাল হয়েছে ওখানে। আবার ভারত আন্দোলন হচ্ছে এখন, কংগ্রেস তো একবারও বলে নাই যে, বা বিজেপি একবারও বলে নাই তার 15ই আগস্ট নিয়ে তার একটা শব্দ কখনো হয় নাই। 4টা জুলাই নিয়ে আমেরিকানরা কোনোদিন কোনো কথা বলেনি। অক্টোবর বিপ্লব নিয়ে এখনো পর্যন্ত আপনি মাওসেতে দেখেন, সেই লং মার্চকে নিয়ে এখনো পর্যন্ত তারা যে মিউজিয়াম, আমি আমার সচক্ষে দেখা, যে সসম্মানে তার ওখানে অবস্থান, তার এখনো পর্যন্ত মমি করা তার যে বডিকে তারা রেখে দিয়েছে, সেখানে মানুষের লাইন অফ যে সম্মান দেখান। ইভেন কি এই যে পাশের দেশ, আমরা একদম বার্মাকে একবারে মগর মূল্য এটা সেটা তুচ্ছ তাচ্ছিল্য করি, সেখানে যেন অংশানের সাথে বা তাদের যে জাতীয় দিবস যেদিন আছে, তাদের স্বাধীনতা দিবস, তারা তো কত কিছু হয়ে গেছে অং সান সু কির নেতৃত্বে, সেখানে এটা হয়েছে সেটা হয়েছে। এটা দুর্ভাগ্য। এগুলি যারা কিছু কিছু অপচেষ্টা এখানে করেছে, এগুলি হলো একেবারে আমি বলবো যে এক হচ্ছে ইতিহাসের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, অথবা ইতিহাস জানা নেই,
অথবা আমি কি হনুরে হঠাৎ করে, এই ধরনের কতগুলি অনুভূতি বা এই ধরনের উপলব্ধি থেকে নিজেকে জাহির করার জন্য এগুলি কতগুলি, নাইলে যেখানে একটা পুরো স্বাধীনতা যুদ্ধ চলেছে, একটা বাইরের শক্তির বিরুদ্ধে একটা জাতি সুসংগঠিত হয়ে সেখানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, সেখানে বিজয় লাভ করেছে, সেখানে সংবিধান হয়েছে আমাদের, আর জাতি অগ্রগতির পথে গিয়ে চলেছে, সেখানে আপনি হঠাৎ করে এসে বলে যে আমার এটা, আমার তো ওইটা, আমার এইটা ওটা, এরকম আন্দোলন তো ভবিষ্যতে অনেকগুলো হবে। তা প্রতিটা বারবার যদি আমি বলি যে এটাই আমার আগের, এটাই আমার 36 না আমার এখন 48, আমার 71 না আমার 72, এইসব যদি করে একটা জাতি পথ হারাবে। জি, আপনার কাছে এটা জিজ্ঞাসা করতে চাই যে যে আপনার বক্তব্য এখানে আমার মনে একদম স্পষ্ট। এই যে উগ্রপন্থা ডানপন্থার বিস্তার হচ্ছে, সেনাবাহিনী এখন একটা খুব মানে বড় স্টেক হোল্ডার আমাদের সবকিছুতেই আসলে বলা চলে। সেখানে এটাই একটু জানা দরকার, সেনাবাহিনীর মধ্যে কি কোনো বিশেষ পন্থার কোনো বিস্তার, কোনো বিকাশ, এরকম কোনো ঘটনা সম্প্রতি আছে, ঘটছে? না, এটা আমি আপনাকে বলি, এটা আপনার অনুষ্ঠানে আগেও আমি বোধহয় একবার দুবার বলার চেষ্টা করেছি। সেটা হচ্ছে সেনাবাহিনী একেবারেই একটা কঠোর একটা আইন দ্বারা সংবিধিবদ্ধ একটা সংস্থা, কঠোর কঠোর ভাবে। যেমন আপনি ওখানে দুটা অ্যাক্ট আছে। একটা অ্যাক্ট হচ্ছে আপনি ধরেন যদি ইফ ইউ আর ইন্ডালজ ইন ইয়োরসেলফ ইন মিউটিনি, মিউটিনি বলতে আবার ওখানে স্পষ্ট ধারণা আছে, আপনি এককভাবে ব্যক্তি হিসেবে আপনি একটা কথা বলতে পারবেন, সেটা আপনার ব্যক্তি হিসেবে আপনাকে। বাট যখন একটা ততোধিক ব্যক্তি দ্বারা কোনো ধরনের সম্মিলিতভাবে কোনো কথা বলা হয়, দ্যাট ইজ মিউটিনি, অ্যান্ড হি ইজ লায়াবল টু বি ট্রাইড বাই দ্য কোর্ট মার্শাল। এবং দুটো ক্ষেত্রে কিন্তু স্পষ্ট করা আছে সামরিক বাহিনীতে, যেমন যে কোনো বিচারের বিচারালয়ে বিচারককে কতগুলি দেওয়া হয়, সর্বোচ্চ যেমন 14 বছর বলা হয় তার কারাদণ্ড বিচারক দিতে পারেন, দ্যাট ইজ আ লিমিট ইজ গিভেন। এর নিচে সে 5 বছর দিতে পারে, 1 বছর দিতে পারে, আধা বছর দিতে পারে, নাও দিতে পারে, অর্থদণ্ড করতে পারে। কিন্তু দুটো ক্ষেত্রে এখানে বিচারককে একেবারেই রশি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, is to be hanged if accused, is convicted, if convicted is to be hanged। একটা হচ্ছে মিউটিনি, আর একটা হলো ইফ ডেজার্শন। ডেজার্শন যুদ্ধক্ষেত্রে পালিয়ে গেছেন, যখনই ধরা পড়া হবে তখনই হি ইজ লায়াবল টু বি হ্যাংড। তার যদি বিচারের মুখোমুখি করার পরে প্রমাণ হয় সে কেন পালিয়েছে, সেটা যথাযথ কারণ না থাকলে তার মানে হি ইজ এ ডেজার্টার। এই দুটা ক্ষেত্রে বাকি, সুতরাং এখানে কারো এমন সাধ্য নাই যে ব্যক্তি হিসেবে বা গোষ্ঠী সংঘবদ্ধ হিসেবে কোনো মতামত প্রকাশ করা। এখানে ধরেন সর্বোচ্চ পর্যায়ে সেনাবাহিনী প্রধান আছেন, সেনাবাহিনী প্রধান তার জেনারেল অফিসার কমান্ডিংদের তার পিএসওদের নিয়ে এখানে নীতি কৌশল এগুলো অবলম্বন করেন, এবং সেখানে সরকারের মতামত প্রকাশ না করুক, মানে সেই মতামতের বা সেই একটা ধারণা, সেই একটা অনুভূতির বিস্তার কি কোন রকম আছে সেনাবাহিনীর মধ্যে, কোনো বিশেষ কোনো ধারণা বা বিশেষ কোনো এটা ধরেন এক এক সময় এটা স্বার্থান্বেষীরা অনেক সময় করে। ধরেন আমি একটা মতাবলম্বী, রাজনীতিতে মতাবলম্বী হতে কোনো বাধা নেই, আমি ডানপন্থী হতে পারি, আমি বামপন্থী হতে পারি, মধ্যপন্থা হতে পারি, কালকের মত বদলাতে পারি, পরশুদিন এই দলে যেতে পারি, এদিন দলে যেতে পারি। বাট সেটা আমার স্বার্থ সিদ্ধির জন্য আমি বাজারে কতগুলি প্রচার চালাই, আরে ভাই আর্মি আমাদের পিছনে আছে, এটা কিন্তু একবার বাজারে দিয়ে আপনি, যেমন আমাদের কিছু কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা হাওয়া বোঝার চেষ্টা করে যে উত্তরপাড়া, আবার আরেকটা নাম আছে এখন, আর্মির একটা নাম হয়ে উত্তরপাড়া, এটা আপনি শুনছেন কিনা জানি এখন, হ্যাঁ উত্তরপাড়া বলে। হ্যাঁ, উত্তরপাড়ার হাওয়া কিরকম বুঝতে সবাই বলবেন, এটা একবারে মানে আপনি একটা হাস্যকর হতে পারে, অথবা তারা একটা কোড ব্যবহার করে, উত্তরপাড়ার কেমন অবস্থা ভাই এটা বুঝে শুনে একটু জানেন, সেই অনুযায়ী সে তার অবস্থা ব্যবস্থা কারে ধরবে, কারে বাঁধবে, কার সাথে শক্তির বা পাল্লা কোন দিকে যাচ্ছে। এখন এই ব্যক্তিরাও আবার সেটা বুঝেন, তখন ওনারা খুব স্মার্টলি, খুব শ্রুকলি জনগণ মানুষকে যারা একটু এসব জানতে, তাদের বলে যে ভাই উত্তরপাড়া কিন্তু আমাদের সাথে আছে, আপনি নিশ্চিন্ত থাকেন। এই যে থাকার কথাটা যখন কানে 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 এই কান সেই কান ওই কান হয়ে যায়, তখন বলে যে হ্যাঁ সেনাবাহিনীতে তো দক্ষিণপন্থীর ভাই বিশাল প্রভাব, অথবা উত্তরপন্থীদের বা বামপন্থীদের ভিতরে অনেক প্রভাব বিস্তার হয়েছে। আসলে আমার মনে হয় একদম, আমি এটা সত্য কথা বলছি, সেনাবাহিনী এখন
অত্যন্ত প্রফেশনাল। কেন প্রফেশনাল আমি বলি, আপনি এক একটা অতীতে এক একটা ঘটনা দেখে সেনাবাহিনীর কর্মকর্তারা অনেক বেশি এখানে তারা শিক্ষা গ্রহণ করেছেন, শিক্ষা গ্রহণ না, অভিজ্ঞতা গ্রহণ করেছেন। আমি বলবো শিক্ষা গ্রহণ এটা অভিজ্ঞতার ব্যাপার, কি হয়েছে অতীতে এবং সেখানে জড়িয়ে কি কি ফলাফল হয়েছে সেগুলোও কিন্তু আছে। আরেকটা এভিনিউ তখন ছিল না, সেনাবাহিনীতে প্রফেশনালিজমের জোরটা কম ছিল। কে কত বেশি কোন মার্শাল ল করে বসতেছে, কার ডান্ডা কত ঘুরাচ্ছে, কে কোন এরিয়ার কমা, এগুলি নিয়ে খুব বিচার বিশ্লেষণ করত। এখন কিন্তু প্রফেশনালিজমটা অনেক বেশি ডেভেলপ করেছে, বিশেষ করে ইউএন মিশন টিশন আসার পরে ফোর্স কমান্ডার হয়েছে, আমাদের অনেকে ফোর্স কমান্ডার হিসেবে গিয়েছে। সেখানে দে প্রুভ দ্যাট দে আর দ্য বেটার জেনারেল দেন আদার কান্ট্রিজ জেনারেল। যেমন আমি আপনাকে একটু উদাহরণ দিই, এটা যারা এই সেনাবাহিনী কুৎসা রচনা তারা করেন। সোমালিয়াতে আমেরিকান কন্টিনজেন্ট ছিল, এটা ইতিহাসের কথা বলছি। সেখানে তারা পেরে উঠছিল না, আইদি তার মাহাদি, এই দুজনে বিভক্ত হয়ে একবারে মোগাদিসুতে অসম্ভব প্রচন্ড একটা সংঘাত, ওখানে আমেরিকান সৈন্যবাহিনী ওখান থেকে পালাবে এবং পাকিস্তানিরা কিছুটা গিয়েছিল। আপনি পাকিস্তানের একজন অফিসার সহ 20 জনকে 21 জনকে তারা একই দিনে হত্যা করেছে এবং আমেরিকান একজন লেফটেন্যান্টকে গলার মধ্যে রশি বেঁধে ওই তাদের রাস্তার মধ্যে মোগাদিসুর রাস্তায় ঘোরানো হয়েছে। এরকম যাচ্ছিল। সেখানে ইউএন তখন রিকোয়েস্ট করলো বাংলাদেশ কন্টিনজেন্টকে টু রেস্কিউ দেন। আমি একদম যারা ওখানে অংশগ্রহণ করে তারা শুনলে ফিল যে হ্যাঁ আমাদের কথাগুলি অন্তত টেলিভিশনে বলা হচ্ছে। আমাদের একটা পিকআপ সামনে বাংলাদেশি ফ্ল্যাগ, আর একটা পিকআপ বাংলাদেশি ফ্ল্যাগ নিয়ে পিছনে, মধ্যখানে আমেরিকান কন্টিনজেন্টটাকে রেস্কিউ করে নিয়ে আসছে, মোগাদেশ থেকে বের করে আনছে। এবং সেখানে সোমালি এই যে আইদি তার মাহাদির ফলোয়াররা যখন দেখছে বাংলাদেশের ফ্ল্যাগ, ওরা বাংলা 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 করছে খালি, মধ্যখানে আমেরিকানরা রেস্কিউ হয়ে চলে আসছে। This was the position. This is the position of Bangladesh Army. Definitely. আপনি কঙ্গোতে তার মানে আমার প্রশ্ন যদি আমি ওখানে একটু সামারি করি, যে কোনো পন্থা, বিশেষ করে পন্থা, উগ্রপন্থা, দক্ষিণ পন্থা, এরকম কোন পন্থার বিস্তার আপনি বলছেন না যে সেনাবাহিনীতে আছে? না, এটা যদি কারো মনেও থেকে থাকে, তার মানে আমি বলবো যে সে তার শপথের সাথে বিশ্বাসঘাতকতা করছে। যে শপথ দ্বারা অবদ্ধ, তার শপথ কি? তার মানে মহামান্য রাষ্ট্রপতির আদেশে জলে, স্থলে, অন্তরিক্ষে যেখানে যখন যাইবার আদেশ হইবে সেখানে যাইতে বাধ্য থাকিবে। এটা হচ্ছে শপথ, একদম স্পষ্ট করে আমি আপনাকে। সেখানে ওই তমুকের আদেশ শুনে তমুকের কথা ধরে বায়াসড হয়ে এদিকে যায়, এদিকে ঝুঁকে পড়া, ওদিকে ঝুঁকে পড়া, এটা যদি করে থাকে তার মানে সে তার শপথের প্রতি অন্যায় করছে, শপথ ভঙ্গ করছে এবং তার নিজের প্রতি অবিচার। এটাই আমার প্রশ্ন ছিল যে আসলে বাস্তবতা কি, কেউ কি শপথের প্রতি মানে বাহিনীর ভেতরে কি এরকম কোনো বিষয় আছে কিনা? যাক, মোটামুটি হয়তো স্পষ্ট দর্শকরা বুঝবেন নিশ্চয়ই বিষয়টা আপনার কথা থেকে। একটু একটা প্রসঙ্গ শেষের দিকে, একদম শেষের দিকে চলে আসছি। একটা প্রসঙ্গ রাজনীতিতে খুব আলোচনা হয়, বিশেষ করে আমরা যখন বিএনপির রাজনীতিবিদদের, সিনিয়র নেতাদেরকে পাই, আমরা জিজ্ঞাসা করি তারেক রহমান ফিরছেন না কেন। একটা বাজারে এরকম একটা কথা শুনছিলাম সেদিন একজন অ্যাক্টিভিস্টের সাথে কথা বলতে গিয়ে, যে সেনাবাহিনী ১-১১ সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন তারা এখন সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা হিসেবে তারা এখন পদে আছেন। এটা একটা ইস্যু তৈরি করেছে। এরকম একটা কারণে তারেক রহমান ফিরছে না, তাদেরকে একটা বাইরে কোনো বিশেষ পদ, বিশেষ মানে রাষ্ট্রদূত বা এরকম কোনো মিশন টিশন এরকম কিছুতে পাঠালে পরে আসার ব্যবস্থা, মানে এরকম একটা সেটেলমেন্টের ব্যবস্থা সামনে দরকার হলে তারপর তিনি আসবেন। আসলে কি এরকম কোনো সেনাবাহিনীতে কোনো বিষয়, মানে বিষয়টা কি একটু আপনার কাছে স্পষ্ট কোনো তথ্য আছে? এটা ধরেন অনেক কিছু থাকে যে ব্যক্তি আগ্রহে, ধরেন আমাকে যে অ্যাসাইন ডিউটি আছে তার বাইরে গিয়ে তো কোনো আগ্রহ থাকে। সেই আগ্রহ থেকে আমি যেটুকু জেনেছি, এই যারা এই ধারণাটা প্রচার করেছেন এটা একেবারেই সর্বৈব মিথ্যা। যেই ব্যক্তি কয়জন জড়িত ছিলেন, প্রথমত একজন তখনই চাকরিরত অবস্থা থেকে পালিয়েছেন। আমি যতটুকু জানি এটা ধরেন 96-তে সম্ভবত 96 অথবা আওয়ামী লীগ দ্বিতীয়বার যখন ক্ষমতায় আসলো ওই ব্যক্তি তার ইউনিট থেকে পালিয়ে চলে গেছে। কেন পালিয়েছে এটা আমার শোনা কথা।
উনি তখন এটা তো হচ্ছে 1/11 কথা বলছি, মানে 96-তে হবে কেন? না 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 1/11 কথা আমি বলছি না, আরো আগেই ঘটনা ঘটেছে। তো 1/11 পরেই, সরি 1/11 পরেই তো ইয়েতে আসলো, এই যে তখন আরেকজনের কথা যেটা বলা হয়, উনিও কিন্তু এখন সেনাবাহিনীর আশেপাশেও নেই। অর্থাৎ ইনারা কেউ, যাদের নিয়ে গুজবটা বা যাদেরকে সেই সময়ে যারা এই সব দায়িত্বে ছিলেন বা তারা যারা করেছেন, তারা একজনও কিন্তু এখন সেনাবাহিনীর আশেপাশেও নেই। সুতরাং এটা আর এখানে এই জিনিসটা আলোচনা হওয়ার বা এই গুজবটার কোনো ভিত্তি কোনো কিছুই নাই, আমি আপনাকে এটা নিশ্চিত করে বলতে পারি। সেনাবাহিনীর যারা সিনিয়র লেভেলে আছে তারা তখন অত্যন্ত ছোট, অনেক 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 আরো নিচের লেভেলে, তারা এই সমস্ত আশেপাশেও ছিলেন, কেউ ছিলেন বলে আমার সার্ভিং কেউ ছিলেন, আমি এটা আপনাকে একদম নিশ্চিত করে বলছি। বা যারা এই অনুষ্ঠান আপনার প্রোগ্রাম শুনছেন, মানে 1/11 আর কতই আগে, 1/11 আর কতই আগে, খুব তো বেশি একটা 2008 1/11 কথা, আমি 1/11 কথা সেটা বলছি না। যারা ওই সময়ে ওইসব দায়িত্বে যারা ছিলেন তারা কেউ এখন সেনাবাহিনী, আমি সেই কথাটাই বলতে চেয়েছি। এবং ওই সময়ে তো আবার ধরেন, এখন ওই সময়ে আবার বিভিন্ন সিনিয়র ছিলেন অনেকে, ধরেন কেউ ব্রিগেডিয়ার জেনারেল, কেউ মেজর জেনারেল, তারা নাই চাকরি, আর নিচের লেভেলে ছিল দে রান এওয়ে, একজন রান এওয়ে, যেটা আমি শুনেছি, কেউ নাই, কেউ নাই সেনাবাহিনীতে এখন কেউ নাই, আমি এখন নিশ্চিত করে এটা বলতে। আচ্ছা আচ্ছা, একটু একদম শেষ প্রশ্ন করি, খুব দ্রুত যদি শুনতে পারি, যে নির্বাচন সেনাপ্রধান বলেছিলেন শুরুর দিকে একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা, পরে অবশ্যই ইনক্লুসিভ শব্দটা তিনি বাদ দিয়েছেন। আপনিও বলছিলেন যে, আপনি রেফার করছিলেন যে মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের যে বক্তব্য আপনিও শুনছিলেন, আমিও আসলে শুনেছি, তিনি বলছিলেন 5ই আগস্ট কি হয়েছিল, এবং তিনি বলছেন যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের ভূমিকা এই অভ্যুত্থানের পেছনে, সেটাকেও তিনি স্বীকৃতি দাবি করছেন করবার জন্য, যেহেতু মানে রিটায়ার্ড কর্মকর্তারাও একটা মানে স্টেক এখানে, বা তাদেরও একটা ভূমিকা আছে। তো এটাও আমি জিজ্ঞাসা করতে চাই, আসলে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ভাবনাটাও কি, আর সেনাবাহিনীর ভাবনাটাই বর্তমানে কি, নির্বাচনকে ইনক্লুসিভ করার কোনো ভাবনা কি তাদের মধ্যে আছে? যেমন আমরা শুনেছিলাম আবারও সেনাপ্রধান ওই হাসনাত সার্জিসের সাথে কথাবার্তার সময় নাকি একটা রিফাইন্ড আওয়ামী লীগের উপর আনবার ব্যাপারে চাপ দিয়েছিলেন, বলেছিলেন সেই বিষয়টা এরকমও এসেছিল। এখন আসলে কি এরকম সেনাবাহিনীর ভেতরে মতটা কি, ইনক্লুসিভ নির্বাচনে সেখানে আওয়ামী লীগ থাকা দরকার, নাকি আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন যেরকমটা প্রক্রিয়া হবে এগোচ্ছে সেরকমটা? এখানে আমি প্রথমত আপনার প্রশ্নের যে ইয়েটা, মানে অন্যরা কি চিন্তা ভাবনা করছেন সেটাতে আমি পরে আসছি। আমি আমার একেবারেই আমার যেটা ব্যক্তিগত, আমি সবসময় এই কথাটা বলে আসি, সেনাপ্রধান যখন যেটা রিটায়ার্ড আর্মি রাওয়ার অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন, সেখানে বলছিলেন যে এটা ফেয়ার, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ। আমি তখনই বলেছিলাম একটা অনুষ্ঠানে আপনার সাথেই সম্ভবত, যে ফ্রি, ফেয়ার, দিস আর টু রিলেটিভ টার্ম। এটা রিলেটিভ টার্ম এই জন্য যে আপনার কাছে হয়তো বলবেন যে এটা হ্যাঁ ফেয়ার, আমি বলতে পারি ফেয়ার। দেন ফ্রি, এটাও রিলেটিভ, ফ্রি আমি বলবো যে হ্যাঁ এটা ফ্রি হয়েছে। কিন্তু আপনি যদি একটা অংশকে, জাতির একটা অংশকে বা ভোটারদের একটা অংশকে বাদ দিয়ে রেখে আপনি ধরেন আওয়ামী লীগের অনেক নেতা দোষী সাব্যস্ত হন, তারা বাইরে রইল, কিন্তু আওয়ামী লীগের যে লক্ষ্য যারা সাপোর্টার আছে তা এই দেশের নাগরিক, এটা বাস্তব, এটাকে মানতেই হবে। এখন যদি ধরেন জাতীয় পার্টির একটা যদি পোর্শন 2% হোক, আওয়ামী লীগের একবারে যদি কেউ যদি একদম ইয়ে করে হিসাব করে, ধরেন 20-25%, 30%, 35%, যেটাই হোক, সেই মানুষগুলোকে যদি, সেই সংখ্যক মানুষকে বাদ দিয়ে রেখে কোন নির্বাচন হয়, সেটাকে আপনি কি করে ইনক্লুসিভ বলবেন? এবং যখন এই যে নির্বাচন যদি এরকম একটা অবস্থায় হয়, তাহলে যে কেউ একজন যুক্তি তুলতে পারবেন যে এটা তো ইনক্লুসিভ ইলেকশন হয় নাই, যেটা আওয়ামী লীগ করেছিল। এটা আপনার ব্যক্তিগত মতামতের কথা বলছেন, সেনাবাহিনী মানে কি রকম মতামত তাদের মধ্যে? আমি ওটাতে আসছি। আমি আমার ব্যক্তিগত, একই সাথে আপনি যুক্তিতেও কিন্তু সেটাই হবে। আপনি তো বলেন যে আমরা 5 জন এখানে আছি, আপনি 2 জনকে বলেন যে ভাই তোমরা 2 জন ভাত খাবা না, আমরা 3 জন খেয়ে নিই, তাহলে কি সবাইকে খাওয়ানো হইল? আপনি এটা বলতে পারেন, ওকে লেটস হ্যাভ এ টেস্ট। তুমি তো এমনিও গেছো, তোমার আমি আসতে দিব না, তুমি ইউ আর ক্রিমিনাল, ঠিক আছে, বাট আই এম দ্য